রাজনীতিতে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন জামাতের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান। 5 আগস্টের পর থেকেই তিনি এই চমক দেখাতে শুরু করেছেন। আর সর্বশেষ তিনি যে চমকটি দেখালেন সেটি এই গতকাল অর্থাৎ 8 জানুয়ারি 2026 তারিখে তিনি জামাত ইসলামের 2026 সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচনের একটা নির্বাচনী কমিটি গঠন করে দিয়েছেন। আর এই কমিটি গঠন করে দেবার পরেই রাজনৈতিক অঙ্গনে, রাজনীতির মাঠে তুমুল হইচই শুরু হয়ে গেছে, চরম হইচই। এবং এ নিয়ে এতটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জল্পনা কল্পনা, বিশ্লেষণ, সলাহ পরামর্শ, এমনকি কারো কারো কপালে বিন্দু বিন্দু ঘাম পর্যন্ত দেখা গেছে জামাতের এই রাজনৈতিক কমিটি গঠনকে কেন্দ্র করে। আজকে ঢাকার দৈনিকগুলোতেও আর একটা গরম খবর ছাপা হয়েছে। না, বাংলাদেশের খবর না এটা, বাট ইন্ডিয়ার খবর। খবরটা হলো ভারতের উপরে 500% শুল্ক আরোপ করেছে এবং সেই বিলে সম্মতি দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। মানে না, আগে দিয়েছিল 50%, এইবার দিয়েছে 500%। মানে হলো কোনো এক্সপোর্ট আইটেম যা ইন্ডিয়া থেকে আমেরিকাতে এক্সপোর্ট হতো তার কোনো তাই আর $1 জিনিসও আর আমেরিকায় পাঠানো সম্ভব না। রাজনীতিতে অনন্য নজির স্থাপন করে যাচ্ছেন পীর সাহেব চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। ইতিহাসের পাতায় মুফতি সৈয়দ রেজাউল করিমের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি একটা দলের প্রধান এবং সেই দলটা বাংলাদেশে এখন ইন টার্মস অফ পপুলার সাপোর্ট। ফ্যামিলি কার্ড দেখছেন, এই ফ্যামিলি কার্ড এই ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে 50 লক্ষ ফ্যামিলি কার্ড তারেক রহমান সাহেব দেবেন। টাকা আসবে কোথেকে? টাকাটা যে দিবে ওই টাকাটা আয় হবে কোথেকে? এইটাই আওয়ামী লীগ করতো, মুক্তিযোদ্ধা ভাতা দিত, বালসাল ভাতা দিত, এই সমস্ত না। তার কেমন সাহেব আসার পরে বাংলাদেশে কোনো সরকার আছে, কোনো ইন্টারিম গভর্নমেন্ট আছে, বেতন রেজিস্টার চোখে দেখছেন? আমার মনে হয় না আমি দেখি। আজকে যত কিছু হচ্ছে সব কিছু তার গভর্নমেন্ট সাহেব তিনি আইনের মধ্যে উঠে গেছে। নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পরে কোনো প্রার্থী তার মার্কা নিয়ে মুভ করতে পারে না। তার গভর্নমেন্ট সাহেব গাড়ির মধ্যে মার্কা লাগিয়ে পুরো ঢাকা জন্ম করেছে। এটা কি নির্বাচন? এটা কি দাঁড়ায়? মানে কি ইজ বিয়ন্ড অফ এভরিথিং? সবার উপরে উঠে গেছেন। এনএসএর প্রধান ওনার সাথে গিয়ে মিটিং করছেন, গোপন মিটিং করছেন। কেন? উনি কি দেশের প্রধান এখন? না। চোর, বাটপার, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটেরা শ্রেণী সব এক হয়েছে আবারও বাংলাদেশের সাধারণ মানুষকে শুষে খাবার জন্য। 5 আগস্ট দেশের মানুষ যে স্বপ্ন নিয়ে, যেই আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ স্বাধীন করেছিল, জীবন দিয়েছিল, ঠিক আগের 1971 সালের 16 ডিসেম্বর এবং 1975 সালের 15 আগস্টের মতো একইভাবে বিজয় ছিনিয়ে নিয়েছে এদেশের সেই এলিট শ্রেণী নামে যাদেরকে আমরা চিনি, সেই শ্রেণী। আজকে আওয়ামী লীগ বিএনপির গালে একটা কষে থাপ্পড় দিলেন কর্নেল অলি আহমেদ সাহেব। কর্নেল অলি আহমেদ সাহেব বলছেন জামাত শিবির টুকাই দিয়ে রাজনীতি করে না, তিলে তিলে ঘোরা জনশক্তি দিয়ে জামাত শিবির রাজনীতি করে। ফেব্রুয়ারিতে আমাদের ফ্রেন্ডলি সরকারি ক্ষমতা আসতেছে ইনশাল্লাহ। সান্দাবাজ, ধান্দাবাজ, লুটেরা, ইন্ডিয়ান নব্য লেসপেন্সারেরা ক্ষমতায় আসবে না। আগামী ফেব্রুয়ারিতে আমাদের বন্ধুসুলভ সরকার আসলে আপনাদের যতগুলো সমস্যার কথা বললাম, এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে থাকবো। হাদিস বলে, ইতিহাস বলে, ভারতবর্ষ একদিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তার নমুনা কিছুটা শুরু হয়েছে। যেমন ভারতের আশপাশে যতগুলো রাষ্ট্র আছে ছোট বড়, চীন ভারত বিরোধী, পাকিস্তান ভারত বিরোধী, নেপাল, ভুটান, মালদ্বীপ সব ভারত বিরোধী। শুধু একটা ছিল হযরত শেখ হাসিনা, আওয়ামী লীগ তাবেদার সরকার, ভারতের পক্ষে ছিল। সে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে ভারতের মাথা ঠিক নাই। তখন কি বলতেছে, এখন ছোট রাষ্ট্র হোক আর বড় রাষ্ট্র হোক, যখন চারিদিকে যখন শত্রু হয়, ওই দেশের সার্বভৌমত্ব নিয়ে একটু টেনশনেই থাকা লাগে। প্রফেসর ইউনূস তার শেষ সময়ে সব বাধা বিপত্তি উপেক্ষা করে, অসম্ভবকে সম্ভব করে ইতিহাসের পাতায় স্থান করে অবিস্মরণীয় হয়ে থাকছেন। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেও প্রফেসর ইউনূস যা ঘটিয়ে দিয়েছেন, এটা অনেকটা অসম্ভবকে সম্ভব করার মতো। তার চেয়ে বড় কথা যে আমরা এই মুহূর্তে যেটা সন্দেহ করছি যে আসলে এই মুহূর্তে যত অঘটন, এটা কে ঘটান? ছাত্র শিবিরের এই বিশাল বিজয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে এই ছাত্র সংসদের নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। এই বুড়ো মানুষটার বিমৃতি ধরেছে সর্বশেষ। আরেকটা বিয়ে করাই দেন উনারে, নতুবা উনি একটু তরতাজা হতে পারবে না, খুব দুর্বল হয়ে গিয়ে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন জামাত রাজনৈতিক কমিটি গঠন করে দিল, নির্বাচনী কমিটি গঠন করে দিল, তাহলে অন্যদের কেন কপালে ঘাম জমবে? হ্যাঁ, এইখানেই হচ্ছে মজা। আপনারা জানেন জামাত ইসলাম কিন্তু বর্তমান যে রাজনীতি করছে 5 আগস্টের পর থেকে, বিশেষ করে বলবো আমি, এইখানে সে কি করতে চায়, আগামীর বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাতে চায়, এটি কিন্তু জনগণের সামনে একেবারে পরিষ্কার করে বলে দিচ্ছে, পানির মতো পরিষ্কার করে দিচ্ছে। কোনো রাগ ঢাক নাই, কোনো লুকানো ছাপানো নাই। তিনি কি করতে চাচ্ছেন জনগণকে সাথে নিয়েই সেটি বলে দিচ্ছেন এবং বলছেন যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে
তিনি জাতীয় সরকার করবেন। জামাত আমির ঠিক সেই মুহূর্তে এই কথাগুলো বলছেন যখন আমরা অপরদিকে বিএনপির রাজনীতির ভিতরে একটা কেমন যেন একটু দোদুল্যমানতা বা একটু এই আছি এই নাই, এই এখানে একজন বলছে এক কথা আরেকজন বলছে আরেক কথা, এই জাতীয় অস্পষ্টতা যখন দেখছি তখন কিন্তু জামাত আমির এই ধরনের পরিষ্কার বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। তখন এখানে আবার আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে বিএনপি কি অস্পষ্ট রাজনীতি করছে? হ্যাঁ, আপনারা হয়তো লক্ষ্য করলে অনেকেই দেখবেন, অনেকে লক্ষ্য করেছেন, প্রতিটা বিষয়ে বিএনপি 5 আগস্টের পর থেকে একটা অস্পষ্টতা আনয়ন করেছে রাজনীতিতে, এবং তারা মনে হচ্ছে জনগণকে বুঝতে দিবেন না তাদের কর্মপন্থা, তারা কি করতে চাচ্ছেন এটি জনগণের কাছে একটু ঢেকে রাখতে চাচ্ছেন, অস্পষ্টতা তৈরি করছেন। আমি সর্বশেষ একটা উদাহরণ দিই, বেশি দূরে পিছনে আর যাব না। সর্বশেষ উদাহরণটা এরকম আমি দিতে পারি। আপনারা জানেন যে বিএনপি কিন্তু জুলাই সনদ স্বাক্ষরিত হবার পর থেকে তারা বারবার তাদের নেতাকর্মীরা জুলাই সনদে গণভোটে না ভোট দেবার জন্য না ক্যাম্পেইন করছে, না ভোট দেবার ক্যাম্পেইন করছে। এটা নিশ্চয়ই আপনাদের গোচরে এসেছে, আপনারা জানেন। সর্বশেষ ওই যে শরীয়তপুরের শ্রীবর্দী উপজেলার বিএনপির যিনি ওই উপজেলার একজন নেতা, তিনি একটা ভিডিও ছেড়েছেন, দেখছেন যে আপনারা তিনি না ভোটের ক্যাম্পেইন কিভাবে করছে। আমি কপিরাইট ইস্যুর কারণে ভিডিওটা এখানে দেখাতে পারছি না, তবে আমার কাছে ভিডিওটি সংরক্ষণে আছে। তিনি সেখানে মানুষকে পরিষ্কার করে বোঝাচ্ছেন যে আওয়ামী লীগের ভাইরা আপনারা শুনুন, যদি আপনারা এই হ্যাঁ ভোটে জয়যুক্ত করেন, হ্যাঁ যদি জয়যুক্ত হয় তাহলে আমাদের 71 থাকবে না, শেখ মুজিবুর রহমান যে 72-এর সংবিধানটা করেছিল ওইটা থাকবে না, আপনারা এই দেশে থাকতে পারবেন না, আপনাদেরকে পালিয়ে চলে যেতে হবে। সুতরাং আপনাদের 71-কে টিকিয়ে রাখার জন্য, 72-এর সংবিধান টিকিয়ে রাখার জন্য আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন এবং না ভোটে ভোট দিবেন, নাতে ভোট দিবেন। এটি দেখেছেন। এখানে আপনারা একটু বুঝে নেবেন যে হ্যাঁ মানে হচ্ছে সংস্কার চাওয়া, আর না মানে হচ্ছে সংস্কার না চাওয়া। অর্থাৎ কেউ যদি না জয়যুক্ত হয় তাহলে হাসিনা যা করে গিয়েছিল হাসিনার রাষ্ট্র, আর যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে একটা নতুন রাষ্ট্র আমরা পাবো, যে রাষ্ট্রে শেখ হাসিনার মতো স্বৈরাচার আর কোনোদিন তৈরি হবে না এখানে। তো বিএনপি সেই না ভোটে যখন ক্যাম্পেইন করছে তাহলে কি আবার নতুন করে স্বৈরাচার তৈরি হবে? এখন এটা যখন এই নিয়ে সমালোচনা শুরু হলো, মহাসচিব বললেন যে না, আমরা এখানে আন্দোলন করেছি এই বাংলাদেশ সংস্কারের জন্য, রাজনীতিতে সংস্কার আনয়নের জন্য ঐক্যমত্য কমিশনে আমরা দীর্ঘদিন আলোচনা করেছি, সুতরাং আমরাই তো এগুলোর দাবি করেছি, আমরাই এগুলো চেয়েছি, এটি তো আমাদেরই চাওয়ার ফসল। সুতরাং না ভোটে চাওয়ার মতো কোনো পরিবেশ তো হতেই পারে না, আমরা কখনোই না ক্যাম্পেইন করতেই পারি না। তিনি কিন্তু এটি বলে জনগণকে ওইখান থেকে বের করে আনার চেষ্টা করলেন। ঠিক তার কয়েক ঘন্টা পরেই এই দেখুন, এই যে ভদ্র মহিলা জনাবা, তিনি আমাদের আব্বাস ভাইয়ের ওয়াইফ আর কি, আফরোজা আব্বাস, তার কষ্ট দেখুন। আমি আর মুখে কিছু বললাম না। তাহলে কি হচ্ছে এখানে? আমরা কারটা ধরবো? আমরা কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরটা ধরবো নাকি আফরোজা আব্বাসেরটা ধরবো? অবশ্য আফরোজা আব্বাস তিনি যে গুজব ছড়ান এটা আমরা জানি, এটা আজকে সকালেও একটা প্রমাণ পেয়েছি। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যা করার পরে দুইজন যে খুনি, তাদের সিসিটিভিতে তাদের চেহারা দেখা গেছে। বিএনপি নেতা এবং সাংবাদিক জুলকারনাইন শাহের তিনি বলেছেন, একটা ছবি দুটি প্রকাশ করেছেন, ওই ছবি দেখিয়ে আফরোজা আব্বাস তিনি পোস্ট করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের খুনি যে শিবির, এই শিবির তাহলে তারপরে এখন প্রশ্ন থেকে যায় যে যেহেতু তারা না ভোটে ক্যাম্পেইন করছে এবং মহাসচিব সেটাকে একটু ঢাকার চেষ্টা করলেন, আবার আফরোজা আব্বাস সেটি আবার সামনে এনে দিলেন, তাহলে আমরা কার কথা বিশ্বাস করবো এটি বিএনপি কে বলে দিতে হবে। যাই হোক, এবার আমরা ওইখানে যাই। জামাত আমির কিন্তু এই ধরনের অস্বচ্ছতা, অস্পষ্টতা রাজনীতিতে রাখেন নাই, তিনি একেবারে পরিষ্কার করে বলে দিচ্ছেন সবকিছু। আর সর্বশেষ তিনি নির্বাচন পরিচালনা কমিটি যে গঠন করে দিলেন, এখানে মাওলানা এটিএম মাসুম এবং মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে এই কমিটির ভিতরে আছে কয়েকজন ব্রিগেডিয়ার জেনারেল, কয়েকজন মেজর জেনারেল, তারপরে কয়েকজন সচিব, কয়েকজন উপসচিব, যুগ্ম সচিব এবং দলের কয়েকজন নেতাকর্মী। আর সবচেয়ে বড় চমক যে জায়গাটায় রেখেছেন, সেখানে এই নির্বাচন কমিটিতে সদ্য বিদায়ী শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমানকে রেখেছেন। এইখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে এত বড় বড় মানুষের ভিতরে সেখানে জাহিদুর রহমানের মতো এত ছোট মানুষকে রাখার কি দরকার পড়লো? এইটা কিসের চমক? হ্যাঁ, এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জড়িত আছে। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের 4 কোটি তরুণ ভোটার, 4 কোটি। আর জাহিদুর রহমান কেন্দ্রীয় সভাপতি থাকাকালীন সময়ে বাংলাদেশের 4টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের যে ভূমিধস বিজয় অর্জিত হয়েছে, এই কৃতিত্ব কিন্তু জাহিদুর রহমানকে দিতেই হবে। তার সময়ে তার নেতৃত্বেই ছাত্র শিবির জয়লাভ করেছে। সেখানে তার দিক নির্দেশনা ছিল না, অবশ্যই তার এমন কিছু ক্যারিশম্যাটিক দিক নির্দেশনা ছিল, এমন কিছু ক্যারিশম্যাটিক লিডারশিপ কোয়ালিটি তার ভিতরে ছিল, যে কারণে ছাত্র শিবির ওই নির্দেশনা ফলো করে তারা বিজয় ছিনিয়ে আনতে পেরেছে। তো এই যে তরুণদের মন তিনি কিভাবে জয় করলেন, এটা নেওয়ার দরকার আছে না 4 কোটি তরুণদের ভোট পেতে হলে? এই জন্য জাহিদুর রহমানকে এখানে
সংযুক্ত করা হয়েছে। আর যে কারণে বিরোধী পক্ষের কপালে ভাঁজ পড়েছে সেটা হচ্ছে এখানে যেহেতু মেজর জেনারেল আছে, ব্রিগেডিয়ার জেনারেল আছে, সচিব আছে, উপসচিব আছে, এদের সমন্বয়ে যে শক্তিশালী মনিটরিং সেলটা গঠিত হলো, এখানে এই প্রশাসনের ভিতরে যেমন সচিবরা, তারা তো সচিবালয়ের সবকিছু জানে, সবকিছু তাদের নখদর্পণে। সুতরাং আমলাতান্ত্রিক কোনো জটিলতার মাধ্যমে যদি কাউকে জিতিয়ে দেবার ব্যাপার ঘটে থাকে, তাহলে তারা ধরতে পারবেন সেটি সচিবরা। তাহলে সচিবরা কিন্তু ওই জায়গাটা বন্ধ করতে পারবেন, সচিব উপসচিব যারা আছে তারা ওই জায়গাটা কিন্তু বন্ধ করতে পারবেন। এবং যারা সচিবালয়ের এই সচিব থাকেন তাদের একটা প্রভাব কিন্তু তারা ক্ষমতা থেকে ছেড়ে দেওয়ার পরেও 10-15 বছর তারা ওই ক্ষমতা চর্চা করেন। এটি মানে যারা ক্ষমতা পাওয়ার যারা এক্সারসাইজ করেন তাদের কিন্তু এই গুণটা আছে, তারা এই কাজটা করেন যে তিনি ক্ষমতা থেকে এমন ভাবে বিদায় নেন যে সেখান থেকে বিদায় নেবার পরেও অন্তত 10-15 বছর ওর সুফল ভোগ করেন। তাহলে ওই সাইডটা তিনি দেখবেন। আর সেনাবাহিনীর ভিতরে বা আমাদের যে বাহিনীর ভিতরে, রাষ্ট্রীয় যে সশস্ত্র বাহিনী আছে, এই বাহিনীর ভিতরে যদি কেউ কোনো ধরনের দূরভিসন্ধিমূলক অপচেষ্টা চালাতে চান, তাহলে সেটি কোন জায়গা থেকে হতে পারে এটা কিন্তু এই মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল এদের কিন্তু জানা আছে, ওই জায়গাটা তাদের চেনা। তাহলে মুহূর্তের ভিতরে কিন্তু তারা ওই জায়গাটা বন্ধ করে দিতে পারবেন। তাহলে এই কারণেই কিন্তু তাদেরকে আনা হচ্ছে, যেহেতু বাজারে একটা কথা চাউর হয়েছে যেখানে একটা ম্যানেজড নির্বাচনের ব্যবস্থা হতে যাচ্ছে। আর এই ধারণা থেকেই কিন্তু ম্যানেজ নির্বাচনের পথ রুদ্ধ করতেই কিন্তু এখানে তাদেরকে ইনক্লুড করা হয়েছে। এরপরে যারা নির্বাচনের বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করবেন, শিক্ষক, তারপরে বিভিন্ন ধরনের আমলারা, সরকারি কর্মকর্তা কর্মচারীরা, এখানেও ওই জাতীয় সমমনা, সমমানের বা তার থেকে ঊর্ধ্বমানের, ঊর্ধ্বক্রম, নিম্নক্রম সব ধরনের লোকদেরকে দিয়ে এই কমিটিটা গঠন করা হয়েছে। সুতরাং এই কমিটি, নির্বাচন মনিটরিং এই সেল অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে বাংলাদেশের আগামী নির্বাচনে যদি কোনো ধরনের অশুভ তারা হতে যায়, তাহলে সেটি তারা রুখে দিয়ে একটি সুষ্ঠু, সঠিক এবং বাংলাদেশের মানুষের দীর্ঘ 17 বছর পরে বা 20-22 বছর পরে ভোট দেবার মতো একটি পথ তৈরি করে দিবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করতেই পারি। ন্যাচারালি 500% ট্যাক্স দিয়ে ওই জিনিস কি কম্পিটিটিভলি আমেরিকায় দিতে পারবে? ওর কম্পিটিটিভ যে পণ্যগুলো আছে অন্য দেশের, তার তুলনায় এই পণ্য তো কেউ কিনেও দেখবে না, পিছন ফিরে দেখবে না, দাম শুনতে পালা যাবে, রাগেও যেতে পারে। যে ধরেন ইন্ডিয়ার একটা ধরেন ব্যাগ, আগে যে দাম ছিল তার থেকে 500 গুণ বেড়ে গেছে দাম। এটা তো দোকানদারি তো রাখতে চাইবে না, যে মানুষে খারাপ বলবে, আমার কাস্টমার বকাবকি করবে, এটা না রাখি, টাকা না রাখার সমান তা আসলে, ফলে কেউই আমদানি করবে না এটা। এনিওয়ে, এত খেপে যাওয়ার কারণ কি? কামবাবাজি না, একেবারে আইন কানুন সব শেষ হয়ে গেছে, সব আইনি যা যা কিছু করা দরকার করে এটাকে 500% করা দরকার, সেটা সব ঠিক হয়ে গেছে, একেবারে এরকম না। সেখানে সম্মতি দিয়েছে, এখন তাদের সংসদে এটা নিয়ে পাশ হলে পরই শেষ, কার্যকর হয়ে যাবে। এক কথায় বললে এর পিছনের মূল কারণ মোদির মাথা মোটা বুদ্ধি। মোদি ভাবছিল যে এর আগে যেমন ট্রাম্প ক্ষমতা আসার পরে সে দুইবার ট্রাম্পের সাথে দেখা গেছে, আরে ট্রাম্প ভাইয়া আপনি তো আমার ঘরের লোক, আপনাকে আমরা আমার দেশে একেবারে আপনার মূর্তি সামনে রেখা ঘন্টা বাজায় আপনারা পূজা দিছি, আপনি আমার ঘরের লোক না। বক্তব্য দিলে ট্রাম্প তার পক্ষে চলে আসবে। সোজা বলছে যে তোমার পণ্য, তুমি কেন তোমার পণ্যের উপর ট্যাক্স দেবো বেশি? কেন? তুমি রাসায়নিক তেল কিনছো সমানে, এই 3-4 বছর ধরে ইউক্রেনের যুদ্ধ তুমি সমানে রাসায়নিক সস্তা তেল কিনছো, তোমাদের নিষেধাজ্ঞা দেওয়ার পরেও তুমি রাশিয়ার কাছ থেকে তেল কিনছো $50 নিচে। সো এই কারণে স্বাস্থ্য শুরু করবে তোমার উপর ট্যাক্স দেবে, একদম ঘরে ঘরে 50% ট্যাক্স দিয়েছিল। তখন এরপরও নানান কথাবার্তা চলছে, মেনে নিতে হয়েছিল, মোদিকে মেনে নিতে হয়েছিল, কিছু করার ছিল না। কিন্তু তবু তাদের আসা যায় না। তাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল নভেম্বর মাসের, গত নভেম্বর 2025 নভেম্বর মাসের আগে হেভি জোয়ার তুলে এনেছে, আরে হয়ে যাচ্ছে এই নভেম্বরে আমরা একটা ট্রাম্পের সাথে, ট্রাম্প আমাদের ভাই না, আমরা আমার এসব রফা করে ফেলতেছি, চিন্তা করেন না, এই আইলো বলে। নভেম্বর গেল, ডিসেম্বর গেল, চুক্তি আর হয় না। ডিসেম্বরের শেষে এইবার মোদি বুঝে গেছেন যে পাবলিকের সামনে কি বলে আমি দাঁড়াবো, এবং এবার ছোটখাটো যেগুলো আইটেম, হ্যান্ডিক্রাফট জাতীয় আপনার হীরা কম আয়ের লোকদের কেউ যদি টার্গেট করতে চায়, তাহলে ছোট্ট একটা আংটির মধ্যে একটা ছোট্ট হীরা
ওটা দিতে গেলে পরে ওরা পালিশ লাগে, এই পালিশের কাজটা হলো লেবুরিয়াস, ভীষণ কস্টলি হয়ে যায়। হীরার বাজার হলো আপনার বেলজিয়ামে, কমে অ্যাকচুয়ালি নেদারল্যান্ড আর বেলজিয়ামের বর্ডারে যে নেদারল্যান্ডের নৌবন্দরটা আছে ওইটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ফলে ওই হীরা তো আনা গেল, কিন্তু এটা অ্যাকচুয়ালি মূল হীরাটা বানানোর সময় যে ঝটকি পড়ে যায় যেগুলা সেগুলা, এবং সেগুলোকে আবার এখন কাটাছাড়া করে আবার একটা কিছু বানায় এক্সপোর্ট করা, এইটা করতো গুজরাটি লোকেরা। এই এক্সপোর্টের উপরে এইরকম 50% ধরার কারণ ওই মাইক্রোটা গেছে। এরকম বহু ছোটখাটো আইটেম আমেরিকাতে তারা এক্সপোর্ট করে টিকেছিল, এই সবগুলো আইটেমের উপরে 50% ধরে করছে। তো মোদি যখন নতুন করে আর এটা বাইরে ট্রাম্পের সাথে কোনো ফয়সালাই হলো না, ওটা কমাতেই পারলো না, তখন সে জিদের পর সে বললো যে তাইলে এবার আমি দেখায় পুতিনকে ডেকে নিয়ে আসবো আমার দেশে, ডেকে নিয়ে এসে আমি এইবার তার তেল গ্যাস সব আমদানি করা চুক্তি করে এলাম, দেখায় করবো। এইখানে যে আন্ডারস্ট্যান্ডিং ভাবনাটা ছিল মোদি ধরে নিয়েছিল, আরে আমি কি ছোটখাটো দেশ, আমরা যথেষ্ট সেনাবাহিনী আছে, অনেক 140 কোটির দেশ আমরা, তো আমার সাথে তো মিলিটারি পারবে না বা মিলিটারি লাগতে আসবে না। ও বেকম বুঝে নাই এই যে ট্রাম্পের আগানোর পদ্ধতি, এটা তো মিলিটারি না, মিলিটারি ইউজ করে হালকা পাতলা, কিন্তু মিলিটারি একটা দেশের উপর চাপ সৃষ্টি করে না, হুমকি দেয় না করলে কিন্তু আমার কথা না শুনলে কিন্তু মিলিটারিলি যাবো বা এই টাইপের কিছু একটা, কিন্তু যায় নাই কোথাও। ক্ষমতা আসার পর থেকে শুরু করেছে পানামা দিয়ে, কানাডা দিয়ে, দেখেন এগুলা সবাই চাপ দিয়ে, আর ও যেটা করে একই সঙ্গে হুমকি দেয় আর একই সঙ্গে বলে যে ভাষা ইস্যু কথা আছে। দেখেন ভেনেজুয়েলা করছে, পরে অলরেডি কলম্বিয়া, এটা আরেকটা ভেনেজুয়েলার পাশে আরেকটা আফ্রিকান, আপনার আরেকটা ল্যাটিন আমেরিকান দেশ। ভেনেজুয়েলা কলম্বিয়ার প্রেসিডেন্টকেও বলছে, আগে তো হুমকি টুমকি দিয়েছে এটা সেটা করতে হবে, আজকে এই বাসায় আসো, দাওয়াত দিলাম তোমাকে, আসো, মানে দাওয়াত দিয়ে এইবার ডেকে নিয়ে এইবার তাকে বলবো হয় এটা করো, নাহলে কিন্তু এই চাপটা দেবো আমি, এটা ওরা আর ভেঙে দেবো। ঠিক একইভাবে পানামার সাথে চুক্তি করছে, একইভাবে কানাডার সাথে চুক্তি করছে। সো আলটিমেটলি সে মিলিটারি ফোর্স ইউজ করবে না, কিন্তু এটা একটা ভয় দেখাবে, এই যে মোদির মতন 500% ট্যাক্স দেবো এসব ভয় দেখাবে, ভয় ধরে নেয় এইবার একটা প্রস্তাবটা দিবে যে এটা করো, তাহলে কিন্তু 500%। তার মানে এখানে চাপ দিবে এখন তুমি রাশিয়া থেকে তেল গ্যাস আমদানি ছাড়ো, আর যদি না ছাড়ো তাহলে 500%। তো এগুলো কি একটা মিলিটারি হবে, মিলিটারি ডিল, মিলিটারি চাপ? তাও এইখানে মোদির ক্যালকুলেশনে ভুল। মোদি ধরনের ছিল আমার তো যথেষ্ট অস্ত্রশস্ত্র আছে, 140 কোটি দেশ না, আমার এই অদ্দর কিছু বলতে পারে না। ও তো মোদি এই ট্রাম্পের পলিসিটাইতে বোঝে নাই, কায়দাটা বোঝে নাই, এটা বহুত পুরোনো দিনের পলিসি ওদের, এই ছেলে বুশের আমলে 2001 সালের বুশের পলিসি এরকম ছিল। এই ইউএনএ ওদের যে স্থায়ী প্রতিনিধি ছিল মোসার লোকটা, ও এরকমের বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিকে ডেকে নিয়ে আনতো, তুমি এটা করো নাহলে কিন্তু স্যাংশন দেবে, এইরকম ভাবে হাত মোস্তানি দিয়ে কাজ আদায় করা, এই ছিল তার কায়দা। তো সেটি তো ট্রাম্প করতে যেতে নতুন কিছু না, কিন্তু মোদি ভাবছিল যে না না আমার হাত দেওয়া কিন্তু সহজ। এখন কি বলবে, এখন আইদার তাকে করতে হবে কি সোজা ট্রাম্পের কথা মানতে হবে, রাশিয়ার সঙ্গে তেল আমদানি বন্ধ, আর না হলে এখন যেটা হবে এটা সম্ভাবনা খুব বেশি, সেটা হলো একেবারে জাত কুল ভুলে গিয়া হিন্দি চাই না ভাই ভাই, হিন্দুস্তান আর চাই না ভাই ভাই হয়ে সেই জিনিসের গলায় উঠে করতে হবে, যেমন আমরা অন্যান্য কোন জন্মের ভাই আপনারা জানেন না, ভাই আমি আপনার জন্য কত চিন্তা করছি, আসো দেওয়া লাগে, এটা ক্রমশ এখন এদিকে যাবে। আর একটু ব্যাখ্যা করি কেন যাবে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা এই ইনফরমেশনটা কোথাও পাবেন না, প্রিন্টেড কোনো মিডিয়াতে পাবেন না। এই ইনফরমেশনটা হলো এই বছর থেকে যারা আমাদের মতন দেশ যারা চীনা লোন নিয়ে কম সুদের লোন নিয়ে নিজেদের ইকোনমিক ডেভেলপমেন্ট করছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে, তাদের ক্ষেত্রে আসলে একটা বাংলা একটা কথা আছে না, ধরাধরি শুরু হয়ে গেছে। তা এখন আসলে ট্রাম্পের কারণে এটাকে ধরাধরি শুরু হয়ে যাওয়া মানে হলো যে আপনি যে চীনের কাছ থেকে আগে যেভাবে সহজে লোন পাইতেন, ওই ক্যাম্পে গেলে দিয়ে দিত আপনাকে, না এভাবে দিবে না। চীন এখন নিয়ম করেছে যে আমার সাথে এই খবর এখনো পত্রিকাতে আসে নাই, খবরটা আজকে সকালেই পেয়েছি আমি, খুব রিলায়েবল সোর্সের খবর চীনাদের তরফ থেকে। তারা বলেছে যে তোমরা যদি আমাদের সাথে ব্রিক্সে না যাও তাহলে আমরা তোমাদেরকে আর আগেকার মতন সস্তা লোন দিতে পারবো না। আবার এটাও জানেন নিশ্চয়ই যে ব্রিক্সে জয়েন করার ক্ষেত্রেও কিন্তু ব্রিক্সের দিক থেকে নানান ধরনের শর্ত আছে, যেমন আসলে ওটা উল্টা, যে আপনি আমেরিকানদের সাথে অন্তত স্ট্র্যাটেজি নিয়ে রাখতে পারবেন না। আরেকটু ভেঙে বলি, স্ট্র্যাটেজি ধরেন আপনার দেশে একটা আমেরিকান ঘাঁটি আছে, তাহলে আপনি ব্রিক্স মেম্বার হইতে পারবেন না। বুঝাই দিচ্ছি কি বলতে চাচ্ছি আমি। এই যে ধরাধরি শুরু হয়ে গেছে, মানে ওদিকে ট্রাম্প যতটা মোস্তানি দিচ্ছে, এদিকে চীনও ততটাই মোস্তানি দিচ্ছে।
এখন আপনি এও হয় ও হয় বলে যে টিকে ছিলেন, হাসিনা যেমন ইন্ডিয়াকে হাতে রাখছেন, নাহলে তো ক্ষমতা থাকতে পারবে না। আবার ইন্ডিয়াকে বলে ভাই স্যার এই একটু খালি যাবো আর আসবো, চীন থেকে দিনের টাকা নিয়ে আসি, হ্যাঁ বুঝে না, বই মানুষ লোন লাগবে, ঋণ লাগবে, তো ইন্ডিয়া দম দেয় যাবি, কিন্তু মনে রাখিস আমি যেটা না করবো এটা কিন্তু করবি না, চ আমরা এইভাবে চালাইছি হাসিনা আমাদের। এইটা এখন থেকে বন্ধ হয়ে যাবে। আর এটা এটা হলো 26, 27, 28 গ্লোবাল পোলারাইজেশন মারাত্মক জায়গায় চলে যায়। পোলারাইজেশন মেরুকরণ, ভাগাভাগি। আপনি কোন ক্যাম্পে? এটা অনেকটা ইয়ের আমলের মতন, আপনার সোভিয়েত আমেরিকা, যে আপনি কোন ব্লকের দেশ, এটা অনেকটা ব্লকের ভাগাভাগির মতন চলে যাবে এই জায়গাটা। সো আগামী দিনে আপনাদেরকে এই ব্যাপারে প্রত্যেকটা দেশকে সিদ্ধান্ত নেবে। আপনি ইনুস আছেন, আপনাকে তো আরো ভয়, আপনাকে আরো সন্দেহ করতে চাই চীনারা, আপনি তো মিয়া আমেরিকান দালাল, আপনাকে আমি ব্রিক্সে নিব না। আগে দালালি স্যার আপনি যে ছাড়ছেন এরকম একটা ইয়ে দেখান, আমার ইঙ্গিত দেখান, প্রমাণ দেখান। যদি ছাড়েন ছেড়ে আসেন যদি, তাহলে আপনি ইনুসকে মানবেন, নাহলে ইনুস যে সরকারের সাথে আছে ওই দেশের সাথে নাই, নর্মাল রিলেশন আছে। এই যে বিশেষ লোন দেওয়া, না না বেল্ট রোডের প্রজেক্ট দেওয়া, না এগুলো করবো না, একটা লেভেলের পরে করবো না। টিপস রিপোর্ট করে দেবে, করে দেবো তো, ব্রিক্সে আসে। সো আগামী দিনের রাজনীতি হলো ব্রিক্সে ঢুকার রাজনীতি, ঢুকবেন বা না ঢুকবেন, অর্থাৎ একদম ঝেড়ে কাইসা রাম বাবাজি তুমি যেদিকে খুশি যাও। এই যে বাংলাদেশে এখন ঢুকাই দিয়েছে, গম তো আনছে সয়াবিনও আনতেছে, সবাই খুব খুশি, কিন্তু কেউ একবার তলে হাত দিয়ে দেখতেছে না যে আমেরিকান যে কোনো কৃষি প্রোডাক্ট, এটা জিএম, জেনেটিক্যালি মডিফাইড প্রোডাক্ট, আল্লাহর উপর খোদার উপর খুদগিরি করা একটা প্রোডাক্ট। ন্যাচারালি যেসব কৃষিজাত পণ্য হওয়ার কথা সেটা করেন নাই, আপনি ওর ভিতরে ঢুকেছি। এবং এগুলো একটাও টেস্টেড না, যেগুলো খাইলে মানুষের কি হবে, সস্তার নাম দিয়ে, তাও সস্তা না, দেখা যাচ্ছে ওইটাও ওই গম ইউক্রেনের গমের চেয়ে দাম বেশি, কিন্তু ওই যে আপনি শর্ত দিয়েছে আপনার গ্রামে ঢুকতে দেবো না। সো এখন আমরা চাই বা না চাই, এই পোলারাইজেশনটা হয়ে যাচ্ছে। আপনি কোন দিকে থাকবেন, কোন দিকে যাবেন সিদ্ধান্ত নিতে হবে। ঠিক যেমন ইনুসের প্রবলেমটা হলো, আপাতত মস্তকে উনি একটা আমেরিকান এজেন্ট, যা কিছু করে আমেরিকার জন্য করে, আমেরিকান নাগরিক উনি, নিজের দেশের জন্য কাজ করতেছে। এখন উনাকে রাখলে পরে চাইনিজরা বলতে যাবে না, আগে প্রমাণ দেওয়া যে তুমি আমেরিকানদের দালাল না, যদি দেও তাহলে তোমার সাথে তুমি যখন এই যে প্রেসিডেন্ট হওয়ার জন্য দালালি করতেছেন না, এরে তোরে ডাকতেছেন না, চরমতম ইন্ডিয়া বিরোধী হয়েছে এমনি কাজই করতেছেন না, এগুলা দিলে আমরা ভুলবো না। আমরা দেখতে চাই যে আপনি আসলেই আমেরিকান দালালিটা ছাড়ছেন। যদি ছাড়েন তাহলে বাংলাদেশের সাথে আমরা কাজ করবো, আর যদি না করেন তাহলে দূরে থাকবো, একটা লেভেলের পর সম্পর্ক হবে না। ট্রাম্পের কাছে যে যাবেন তার কোনো সুবিধা নেই, তার কোনো সম্ভাবনা নেই। অলরেডি বাংলাদেশকে বোধহয় 35-এর উপরে ট্যাক্স ধরে বসে আছে। চাইনিজের কাছে যাবেন, গার্মেন্টস এমন ছপ্পর ফেরে দিবে আপনাকে, আপনি পুরো বাংলাদেশে যদি গার্মেন্টস ফ্যাক্টরি হয়ে যায় তাতেও পূরণ হবে না, মনে রাখবেন ওটাও 139 কোটি জনসংখ্যা। যেমন গুড় ডালবেন তেমন মিষ্টি হবে। সো আগামী দিন এরকম জায়গায় চলে যাচ্ছে। আগামী দিন বলতে আবার খুব আগামী বলতে অনেক দূরে ভাবেন না, এই বছরেরই অন্তত 6 মাসের মধ্যে থেকে এই জিনিসটা শুরু হয়ে যাবে। আপনি এদিকে না ওদিকে পরিষ্কার কার্ড দেখাইতে হবে। ওকে, তাহলে জিনিসটা হচ্ছে কি, এখন গ্লোবাল পোলারাইজেশন যেহেতু কথাটা উঠেছে যে ইন্ডিয়াকে এই যে 500% ধরবে, ট্যাক্স ধরবে, তার মানে আমেরিকায় ইন্ডিয়ানদের কোনো প্রোডাক্ট আছে না, নিশ্চিত থাকতে পারেন। আর যদি যায় তাহলে ওনাকে এই ক্যাম্প, ব্রিক্সের ক্যাম্প বাদ দিতে হবে। সোজা কথা, মাঝামাঝি কোনো রাস্তা নাই। হোপ এই দিকটা আমরা খেয়াল রেখে এই প্রতিক্রিয়াগুলোকে আমরা মনিটর করবো। থ্যাংক ইউ। রাজনীতিতে অনন্য নজির স্থাপন করে যাচ্ছেন পীর সাহেব চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। ইতিহাসের পাতায় মুফতি সৈয়দ রেজাউল করিমের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি একটা দলের প্রধান, এবং সেই দলটা বাংলাদেশে এখন in terms of popular support third largest political party, though in terms of importance to the government and to the actors national and international, fourth important political party, but in terms of popular support they are third. এত বড় একটা দলের প্রধান, they are considered as buffer political party, that means এই চরমোনাই যেদিকে মোড় নিবে তারা জেতার সম্ভাবনা থাকবে, ইটস রিয়ালিটি, কারণ তাদের দেশব্যাপী ভোট ব্যাংক রয়েছে। সেই দলের প্রধান তিনি নির্বাচন করছেন না, তিনি বৃহত্তর স্বার্থে কাজ করছেন, সামগ্রিক দেখভাল কিংবা ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশের পলিটিক্যাল কালচার অনুযায়ী দলের প্রধান নির্বাচন তো করবেনই, সব দলের প্রধান হবে। দলের প্রধান পারলে প্রধানমন্ত্রী হবে, পারলে একই সাথে প্রেসিডেন্ট হবে। দলের প্রধান তো থাকবেই, সংসদীয় দলের নেতা থেকে শুরু করে এমন কোন প্রধানের পোস্ট নাই যে সুযোগ পেলে না নেয়। এটি হিস্ট্রি। শেখ হাসিনা, খালেদা জিয়া দেখেছে এটি। দলের প্রধান, প্রধানমন্ত্রী, সংসদীয় দলের নেতা, অমুক তমুক সব। এই জায়গায় সুযোগ থাকা সত্ত্বেও, প্রচন্ড সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন না, এটা একটা নজির, এটা ইতিহাস অধ্যয়ন হবে। আমি তো মনে করি পীর সাহেব চরমোনাই
অধ্যাপক গোলাম আজমদের কাতারে করলেন। অধ্যাপক গোলাম আজম তিনি মন্ত্রী হতে পারতেন, অত্যন্ত পাওয়ারফুল মন্ত্রী হতে পারতেন। দেখেন, আমি অধ্যাপক গোলাম আজমের গায়রতটা একটু আপনাকে শোনাই, তাহলে বুঝবেন যে গোলাম আজম তিনি শান্তি কমিটির লোক ছিলেন, স্বাধীনতা বিরোধী ছিলেন, তাকে সবচেয়ে বড় রাজাকার বলা হতো, এবং স্বাধীনতা বিরোধীদের মধ্যে একদম টপ লিডার ছিলেন অধ্যাপক গোলাম আজম। দেখেন, এত বিতর্ক, দেশে আসতে পারবেন না, আসছেন না, এসেছেন জেলে, তারপরেও তার এত হাই পার্সোনালিটি ছিল, শেখ হাসিনা এবং খালেদা জিয়া তাকে স্যার স্যার বলে বাপের মতো সম্মান করতে বাধ্য হতো। অধ্যাপক গোলাম আজমের পায়ের কাছে যে বসে থাকতো বিএনপি এবং আওয়ামী লীগের সিনিয়র নেতা। এত বড় বিতর্কিত ব্যক্তি, স্বাধীনতা বিরোধিতার দিক থেকে অবশ্যই গোলাম আজম বিতর্কিত ব্যক্তি, তারপরও তার রাজনৈতিক দূরদর্শিতা এবং ব্যক্তিত্বের কারণে হাসিনা গোলাম আজমের বাসায় আওয়ামী লীগের প্রতিনিধি দল পাঠিয়েছে, সালাম দিয়েছে, স্যার আপা শেখ হাসিনা আপনার জন্য জায়নামাজ কোরআন শরীফ এটা পাঠিয়েছে 91 সালে, আমাদেরকে আপনাদের 18 আসনে সমর্থন দিন। খালেদা জিয়া তো হাতে পায়ে ধরেছি, খালেদা জিয়ার সাথে গোলাম আজমের কিছু ছবি আছে, দেখবেন কতটা সম্মান করত। জিয়াউর রহমান এরশাদও সম্মান করত। এখন জিয়াউর রহমান এরশাদ এদেরকে তো এই প্রজন্ম এইভাবে জানে না, কিন্তু খালেদা জিয়া শেখ হাসিনা তারা এই প্রজন্মের সাথে পরিচিত। তারা উভয়ই অধ্যাপক গোলাম আজমকে সর্বোচ্চ সম্মান করতেন। এই অধ্যাপক গোলাম আজম কোনোদিন নির্বাচন করেন নাই। তিনি জামাত ইসলামীকে ক্ষমতায় নিয়ে গিয়েছেন বিএনপির সাথে জোটে। যখন মন্ত্রী হওয়ার চূড়ান্ত সম্ভাবনা তৈরি হলো যে অধ্যাপক গোলাম আজম চাইলেই যে কোনো একটা মন্ত্রী, জামাতের প্রধান হিসেবে তিনিই হবেন মন্ত্রী, তখনই তিনি জামাতের দায়িত্ব ছেড়ে দিলেন। যারা শারীরিক কারণে আমি আর পারছি না, মাওলানা মতিউর রহমান নিজামী আমিরে জামাত, আর গোলাম আজম রিটায়ারমেন্টে। অথচ গোলাম আজম চাইলে নিশ্চিত মন্ত্রী হতে পারতেন, কিন্তু সেটা নেননি, নির্বাচন করেনি। হিসাব চরমনার হিসাবটা এখন এরকম, হিসাব চরমনায় চাইলে তিনি এমপি হতে পারতেন। যেমন বরিশাল 5 আসনের কথা যদি বলি, আমার মনে হয় না যে ফয়জুল করিম এমপি হতে পারবেন। ফয়জুল করিম চরম বিতর্কিত এবং অনেকেই তাকে ভোট দিতে আগ্রহ বোধ করবে না, তার মধ্যে সেরকম গাইরত নেই। ফয়জুল করিমের কথাবার্তার মধ্যে শালীনতার অভাব আছে, বা পলিটিশিয়ান সুলভ কোনো ক্যারেক্টার ফয়জুল করিমের মধ্যে নেই। চরমনায় মরিদরা বা তাদের লোকজন ফয়জুল করিমকে তেল দেয়, দ্যাটস ডিফারেন্ট। রেজাউল করিম সাহেব যদি বরিশাল 5 আসনে নির্বাচন করতেন, তিনি নিশ্চিত বিজয়ী হতেন। আর তিনি নির্বাচন করেন বা না করেন, জামাত ক্ষমতা আসবে এটা আমরা দেখতে পাচ্ছি, তখন বড় কোনো মন্ত্রণালয় পাওয়া এটা রেজাউল করিম সাহেবের ক্ষেত্রে একদম সহজ। কিন্তু আমার যেটা মনে হয়, তিনি এমপি ইলেকশনই করছেন না, তিনি মন্ত্রী হতে যাবেন না। তো গোলাম আজম যেরকম মন্ত্রী হওয়ার নিশ্চিত সুবিধা থাকা সত্ত্বেও বিএনপির সাথে জোট করে সেটা ত্যাগ করেছেন, আমার মনে হয় পীর সাহেব চরমনাইও জামাতের সাথে জোট করে তার দল সরকারের পার্ট হবে, অন্য কেউ কেউ মন্ত্রী হবে, কিন্তু পীর সাহেব চরমনাই সেগুলো নিবেন বলে মনে হয় না। তবে নেওয়া উচিত, আমি আহ্বান করবো, অনুরোধ করবো, তার মতো সৎ লোক, তার মতো ভালো লোক, নিরহংকারী লোক, ঐক্য বান্ধব লোক মন্ত্রী হওয়া উচিত। এই যে স্যাক্রিফাইসটা, এটা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে, লেখা থাকবে। নিশ্চিত সুযোগ থাকা সত্ত্বেও নেয়নি। প্রকৃত আল্লাহর ওলি, নির্লোভ ব্যক্তি যদি দেখতে চান, পীর সাহেব চরমনাই গিয়ে দেখেন। আমি একটা কথা স্মরণ করিয়ে দিই যে চরমনাইয়ের বিরুদ্ধে যখন আমরা প্রচন্ড সমালোচনা করতাম, তখনও কিন্তু তার বক্তব্যে হাত দেওয়ার মতো কোনো কথাই তিনি বলতেন না। তিনি অলওয়েজ সবার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি নির্বাচনে প্রার্থী হননি, কথিত নির্বাচন করেননি, ভবিষ্যতে করবেন না বলে মনে হচ্ছে। এই জায়গাটা ইসলামী আন্দোলনের যে রুহানিয়াত, পীর হিসাবে যে তার যে আলাদা একটা সুপ্রিমেসি, এই জায়গাটা অক্ষুণ্ণ থাকবে। তিনি সারা জীবন অপরাজিতই থাকবেন। রাষ্ট্রীয় ক্ষমতা বা এগুলো তার কাছে মুখ্য নয়। ইসলামের বৃহত্তর স্বার্থে তিনি তার দলকে রাষ্ট্র ক্ষমতা নিতে চান, কিন্তু তিনি নিজে এগুলো ভোগ করতে চান না। এর মানে একজন পীর কিভাবে তাসাউফ চর্চা করতে পারে রাজনীতিতে যোগ দিয়েও। সাধারণত রাজনীতি এমন একটা নোংরা জিনিস, এটা সাহাবীদের যুগে বড় বড় সাহাবী রাজনীতিতে জড়িয়ে রাষ্ট্র ক্ষমতা পেয়ে তারা কিন্তু বিতর্কিত হয়েছিল। এমনকি আপনি যদি অতি সূক্ষ্মভাবে সাহাবীদের জীবনী করেন, দেখবেন যে অনেক সাহাবী ইচ্ছাকৃতভাবে রাষ্ট্র ক্ষমতা, রাজনীতি এগুলো থেকে দূরে থাকতেন, কারণ এগুলো আধ্যাত্মিকতার সাথে যায় না, তাকওয়ার সাথে পরিপন্থী। এখানে সৎ থাকা বা পুরোপুরি তাকওয়া চর্চা করা কঠিন। কিন্তু পীর সাহেব চরমনাই রাজনীতিও করছেন, আবার নিজের যে পীর হিসেবে যে আলাদা একটা অ্যাকসেপ্টেন্স থাকা দরকার, বিতর্কের ঊর্ধ্বে থাকা দরকার। তিনি মানুষকে তাসাউফ শিখান, তিনি তাজকিয়া শিখান, তিনি মানুষকে দার্স দেন, মানুষের নফসের আত্মশুদ্ধি করান। সেক্ষেত্রে তার একটা আলাদা পিউরিটির জায়গা থাকা দরকার, যেটা রাজনীতিতে গেলে হয়তো সম্ভব নয়। এই জন্য রাজনীতিতেও গেলে তার দল রাজনীতি কন্ট্রিবিউট করছে, আবার তিনিও সেফ থাকলেন। এই জন্য বলছি যে তিনি ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে থাকবেন। অসাধারণ ঘটনা, নির্লোভ ব্যক্তির এক প্রকৃষ্ট উদাহরণ। ইসলাম বলছে অন্যান্য দলকে আমরা দেখি না বিএনপির একটা সিট পাওয়ার জন্য কিভাবে পাঁচ আটে। এই কওমি আলেম ওলামারা দেখি না যে হাসিনার কিভাবে পাঁচ এটেছে বাইতুল মুকাররমের ক্ষতি পাওয়ার জন্য। কিন্তু পীর সাহেব চরমনাই একজন নির্লোভ ব্যক্তি। তিনি যদি জামাতের বিরুদ্ধে নির্বাচন করেন, বা আগে তো জামাত বিরোধী আওয়ামী বলা ছিলেন, যাই থাকুক না কেন, তারপরও
এই ব্যক্তির প্রতি আমাদের আজীবন শ্রদ্ধা থাকবে।